শাটল দিয়ে ব্রেক করতে করতে হচ্ছিল। এই যে তাওয়া পমফ্রেট, আর এগুলো দুবাই মল থেকে কেনা। মনের মতন তন্দুরি মাছ খেলাম। বিদ্যুৎ অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে গিফট করেছে। পরিষ্কার করতে গিয়ে 2-3 কেজি ওজনে। নিচে সব দুবাইয়ের আইকনিক মশলার এই ম্যারিনেশন, বাইরেটা একবার দেখো কি অসাধারণ লাগছে দেখতে। এখনো স্নোফল হচ্ছে, মানে ভগবান মনে বুঝতে পেরেছে যে আমাদের মন খারাপ, আর সেটার জন্যই প্রকৃতি আমাদেরকে এত সুন্দর একটা উপহার দিয়েছে। আমি একবার দরজাটা খুলে তোমাদেরকে দেখাই, কি ঠান্ডা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ক্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আগের সপ্তাহেই আমরা দেশ থেকে ফিরেছি। আজ রোববার। এখানে বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক ঠান্ডা পড়েছে, আর লাস্ট 2 দিন ধরে তো সারা দিন সারা রাত হেভি স্নো স্টর্ম হচ্ছে। অ্যাকচুয়ালি স্নো স্টর্ম না, আইস স্টর্ম চলছে, আর তার ফলেই প্রকৃতি এত ভয়ানক সুন্দর হয়ে গেছে। এটা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের ক্লিপ। চারিদিক দেখতে অসাধারণ লাগছে, তাই একটু দেরি হলেও প্রকৃতির এই অপূর্ব সুন্দর রূপ তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আমাদের এই ক্রিসমাস ট্রিটা দেখো, অসাধারণ লাগছে দেখতে। স্নো হলে দেখতে মানে অসাধারণ লাগে, আর সবচাইতে সুন্দর লাগে হচ্ছে এই যে গাছের ডালে ডালে এই যে স্নো লেগে রয়েছে। চারিদিকে যেখানেই তাকাচ্ছি ধবধবে সাদা বরফ, 1-2টো করে পাখিও ডাকছে। আবার পাখিগুলো কোথায় থাকে কে জানে এই স্নো স্টর্মে, কে জানে। অপূর্ব সুন্দর লাগছে। আর ভগবান বলছে আর মন খারাপ করো না, প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, এবার দেখো, দেখে এনজয় করো। আর সাথে কাজের পাহাড়ও দিয়ে দিয়েছে। আমাদেরকে গিয়ে ফ্রন্টিয়ারটা পরিষ্কার করতে হবে, কারণ গ্যারাজের সামনেটা মানে মারাত্মক খারাপ অবস্থা। প্রথমে তো তোমার আইস পড়েছে 2-3 ইঞ্চি, সেটা একটা মোটা লেয়ার পড়ে গেছে, তার উপরে কাল সারা রাত্রি এরকম হেভি স্নোফল হয়েছে। মানে আমার মনে হয় অল টোটাল 14-15 ইঞ্চ তো হবেই। এবার জানি না গ্যারাজের সামনেটা আমরা কিভাবে পরিষ্কার করব, কারণ আমি টিভিতে দেখছিলাম লোকে বেলচা দিয়ে মানে খুঁচিয়ে খুঁচিয়েও বরফটা তুলতে পারছে না, এত মোটা লেয়ার পড়ে গেছে। আজকে একটু পরে গিয়ে আমাদের গ্যারাজের সামনেটা পরিষ্কার করতে হবে, না হলে আমরা বেরোতেও পারবো না, গাড়িও বের করতে পারবো না। আর এখানে জানো গাড়ি ছাড়া কোনো উপায় নেই, ভয় লাগছে। কিন্তু যাই হোক, রাইট অ্যাট দিস মোমেন্ট আমরা এটাই এনজয় করছি। মানে এখানে দাঁড়িয়ে থাকলেও মন ভালো হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আমরা বাইরেটা দেখছি, আর তার সাথে হট চকলেট। সকালে উঠে মিষ্টু হট চকলেট খেয়েছে, আর আমি আর বিদ্যুৎ আজকে একটু কফি খেয়েছি। খুব ভালো লাগছে ঠান্ডার মধ্যে, মানে বোঝাতে পারবো না কি অসাধারণ লাগছে দেখতে চারিদিকটা। হ্যাঁ, মানে ক্যামেরায় এই বিউটিটা ক্যামেরায় আসবে না, যতই চেষ্টা করতেই করো পারবে না। আচ্ছা চলো তোমাদেরকে একবার আমাদের বেডরুমে নিয়ে যাই, বেডরুম থেকে দেখাই, তাহলে হয়তো একটা বেটার ভিউ দিতে পারবো তোমাদেরকে। চল বেডরুমে চলে এসেছি, আর বেডরুম থেকে বাইরের ভিউটা একবার দেখো। আমরা এখন পর্দা সরিয়েই রাখছি। কি অসাধারণ লাগছে দেখতে চারিদিকটা। দূরে ওই যে ক্রিসমাস ট্রি গুলো কি দারুণ লাগছে। আমরা ক্যালেন্ডারে যেমন দারুণ দারুণ সব ছবি দেখি, বলতে পারো যে আজ আমাদের বেডরুমের জানলা দিয়ে প্রকৃতি ওই ক্যালেন্ডার পিকচারেরই মতো অসাধারণ সুন্দর লাগছে। বাইরেটা এখন দেখে মনে হচ্ছে যে কেউ যেন ধবধবে সাদা একটা ব্ল্যাঙ্কেট প্রকৃতির ওপর পেতে দিয়েছে। প্রকৃতি এখন শান্ত, স্নিগ্ধ, চারিদিকে অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। চা বানিয়ে বরফ দেখতে দেখতে আয়েশ করে একটু চা খেয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। বাইরে এত ঠান্ডা, কিন্তু লাঞ্চের প্রিপারেশন তো করতেই হবে, সেজন্য ভাবলাম যে খাবারটা চটপট বানিয়ে নিই, তারপরে অনেক কাজকর্ম আছে, বরফ টরফ পরিষ্কার করতে হবে। তো যাই হোক, আজকে লাঞ্চে ভাবলাম যে একটু মাছ বানাই। আমাদের কলকাতার হ্যাংওভার এখনো চলছে, খুব মাছ খেতে ইচ্ছে করছিল এখানে, সেজন্য আগের দিন যখন বাজার গিয়েছিলাম বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে এসেছি। তো ভাবলাম আজকে একটু তাওয়া পমফ্রেট বানানো যাক। সেটার জন্য দেখো এখানে 3টে বড় বড় সাইজের পমফ্রেট মাছ দোকান থেকেই কেটে ভালো করে পরিষ্কার করে দিয়েছিল। আমি রাত্রিবেলা কালকে ধুয়ে ভালো করে তারপর নুন, হলুদ আর লেবু রস মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা হলো বেসিক ম্যারিনেশন, আরো একটা ম্যারিনেশন করতে হবে। চলো তাহলে এখন সেকেন্ড ম্যারিনেশনের প্রিপারেশনটা করে নিই। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার সবার আগে এর মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, তেলটা গরম হতে হতে তোমাদেরকে দেখিয়ে দিই যে সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি এখানে কি কি মশলা নিয়েছি। এখানে নুন রয়েছে, 2 চামচ মতো কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার রয়েছে, অল্প ঘরে বানানো গরম মশলা রয়েছে, আর 1 চামচ ধনে গুঁড়ো রয়েছে, সাথে এটা কসৌরি মেথি। তেল গরম হয়ে গেছে, এবার মশলাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে মশলাটাকে তেলের সাথে ভালো করে মিক্স করে নেবো আমি।
এবার বাইন্ডিং এর জন্য এর মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব, কোথাও যেন কোনো লাম্প না থাকে। বেসনটাকে ভালো করে একটু মশলাগুলোর সাথে মিক্স করে নেব। ম্যারিনেশনটা যদি ড্রাই হয় কোনো অসুবিধা নেই। সুন্দর গন্ধ আসছে না মশলা? বেসনটা দেওয়ার জন্য বাইন্ডিংটা খুব ভালো হবে। ব্যাস, আমাদের মশলাটা একদম রেডি হয়ে গেছে। দেখো সুন্দর একটা থকথকে পেস্ট মতো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য একটু রেখে দেবো। ম্যারিনেশনটা দেখো ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি এই বাটির মধ্যে 1 চামচ দই নিয়ে নিয়েছি, টক দই। এবার এই ম্যারিনেশনটা আমি এর মধ্যে ঢেলে দেবো। কি ডার্ক একটা কালার চলে এসছে না কাশ্মীরি চিলি পাউডার দেওয়াতে। আমার মনে হয় কালার না ইউজ করে কাশ্মীরি চিলি দেওয়াটা বেস্ট। এক্স্যাক্টলি, কালারটা আমরা খুব কমই ইউজ করি, কারণ যতই ফুড কালার হোক এন্ড অফ দ্য ডে ইটস আ কেমিক্যাল। এক্স্যাক্টলি। এখানে দেখো আদা, রসুন, 3-4টে কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট শুকনো লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। এই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তার সাথে দেখো আমি এখানে একটা হাফ লেবু নিয়ে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবার এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেব। গ্রেভিটা কি লাগছে দেখে, কি সুন্দর একটা গন্ধ আসছে না? এটাই টেস্টটা নিয়ে আসবে একদম। এই ম্যারিনেশনটা মানে চিকেন টিকেন সবকিছুতে যাবে। এটা খুব সাধারণ কিছু মশলা দিয়ে তৈরি করা, কিন্তু এটা দিয়ে যে কোনো চিকেন বা ফিশ ম্যারিনেট করলে দারুণ টেস্ট আসবে। আমার মনে হচ্ছে এখন যদি ভেটকি মাছ থাকতো ছোট ছোট কিউব কেটে এটাতে ম্যারিনেট করে জাস্ট একটু সেঁকে নিলে। আমরা কলকাতা থেকে অ্যাকচুয়ালি বেরোতেই পাচ্ছি না, এত ভালো ভালো খাবার এবার খেয়ে এসেছি। মাছ ঠাছ থেকে শুরু করে উফ, জিভে জল চলে আসছে। এনিওয়েজ, এটা বানিয়ে ফেলি চটপট। ব্যাস, মশলাগুলো ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে নিই। আমি হাতে গ্লাভস পরে নিয়েছি। এবার মশলার এই ম্যারিনেশনটা আমি চামচে করে প্রত্যেকটা মাছের ওপরে ঢেলে নিচ্ছি। এবার পমফ্রেট মাছগুলোকে আমি এই মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। মশলাটা এমনভাবে মাছগুলোতে মাখাতে হবে যাতে মাছের এই কাঠগুলো দিয়ে মশলাটা মাছের একদম ভেতর অবধি ঢুকে যায়। তবেই কুক করার পর মাছগুলোতে ভীষণ ভালো একটা টেস্ট চলে আসবে আর মাছগুলো খেতেও দারুণ লাগবে। দেখো ম্যারিনেশনটা খুব ভালোভাবে মাছের গায়ে আমি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। এক ঘন্টা মতো হয়ে গেছে, মাছগুলো ফ্রিজে ছিল। আমি একটু আগে মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখো অনেকটা টাইট লাগছে এখন না? এবার চলো তাহলে রান্নাটা চটপট করে নিই। আর আজকে পমফ্রেট মাছগুলোকে আমি তাওয়াতে করে নেব। তোমরা চাইলে আভেনে করতে পারো, এয়ার ফ্রায়ারে করতে পারো, যে কোনো জায়গায় করা যাবে, কিন্তু আজকে আমরা একদম প্লেন অ্যান্ড সিম্পল তাওয়াতেই করে নেব। সবার আগে ফ্রাইং প্যানে আমি অল্প তেল দিয়ে নেব। এখানে বেশি তেল লাগবে না, কারণ মাছ ম্যারিনেশনের সময় আমি অলরেডি তেল দিয়েছি। ব্যাস, এইটুকু তেল এনাফ। ম্যারিনেশনটা এত সুন্দর স্মেল আসছে, দেখতেই পাচ্ছ। পমফ্রেট মাছগুলোর সাইজ বিশাল বড়। তাওয়াতে দিলে পরে একটা মাছই পুরো তাওয়াটা কভার করে নেবে, সুতরাং একটা একটা করেই আজকে আমাদেরকে করতে হবে। সবার আগে এটা তুলে নি। আর আমার মনে হয় যাদের কাছে হেভি গ্রিল টাইপের আছে, মানে যেগুলো লোহার, সেগুলোতে করলে আরো টেস্টি হবে। 4 মার্কস গুলো চলে আসবে, দারুণ লাগবে খেতে ওগুলো। আমাদের নেই, ওই জন্য আমাদের ফ্রাইং। হ্যাঁ, ফ্রাইং প্যানেও খুব সুন্দর হবে। পমফ্রেট মাছটা ফ্রাইং প্যানে দিয়ে এবার খুন্তি দিয়ে প্লেট থেকে অল্প মশলা নিয়ে আমি মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে মাছটা কিন্তু ভালোভাবে কুক হবে না। আর মাছ বলেই রান্নাটা খুব সহজে আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। মাছটা লো ফ্লেমে প্রায় 3 মিনিট কুক করার পর এবার আমি খুব সাবধানে দুটো খুন্তি দিয়ে মাছটাকে উল্টে দিচ্ছি। দেখো মাছের গায়ে অলরেডি একটা কালার আসা শুরু হয়ে গেছে। এবার প্লেট থেকে আবার অল্প মশলা নিয়ে আমি মাছের এই পিঠে লাগিয়ে দিচ্ছি। মাছটা এইভাবে লো টু মিডিয়াম ফ্লেম করে বারবার উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কুক করে নিতে হবে। এবার আমি মাছটাকে ঢাকনা দিয়ে 3 মিনিট লো ফ্লেম করে কুক করে নেব। 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে মাছটাকে আবার আমি উল্টে দেব। মাছটার থেকে এখন দারুণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। মাছটা প্রায় 80% কুক হয়েই গেছে। ছাকা তেলে ভাজলে মাছটা এতক্ষণে কিন্তু কুক হয়েই যেত, কিন্তু যেহেতু আমরা একদম অল্প তেলে তাওয়ায় ফ্রাই করছি, সেজন্যই মাছটা কুক হতে একটু সময় নিচ্ছে। তবে কম তেলে কুক করলেও খেতে কিন্তু এটা দারুণ হবে।
তোমরা চাইলে তেলের বদলে বাটারেও মাছটাকে কুক করে নিতে পারো। যাই হোক, মাছটাকে এবার আমি ঢাকনা খোলা অবস্থায় 5 মিনিট কুক করে নেব। মাছটা দেখো হয়ে গেছে, কি সুন্দর কালার চলে এসেছে না? দেখে জিভে জল চলে আসে। প্রচন্ড, হ্যাঁ, ভীষণ লোভ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। কিন্তু আমরা ভাবছি যে বাইরে গিয়ে আগে স্নোটা একটু পরিষ্কার করে আসি, কারণ এখন যদি রান্না করে যাই তাহলে ঠান্ডা স্নো হয়ে যাবে। পরিষ্কার করে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, আর যদি খেয়ে দিয়ে যাই তখন আর এনার্জি থাকবে না। আর স্নোটা যদি একটু পরিষ্কার না করি, মানে প্রচন্ড স্নো হয়ে গেছে, পরে গিয়ে আর করতে প্রচন্ড কষ্ট হবে। এই একটা মাছ করা হয়েছে, এটা থাক, বরফটা একটু ক্লিন করে এসে তারপর বাকি দুটো মাছ কুক করে তারপর খেতে বসে যাব। তো চলো চটপট আগে বাইরে যাই, বাইরে গিয়ে আগে বাইরের কাজটা সেরে আসি, আমার মাথায় ওটা ঘুরছে। চলে এসেছি আমরা বাড়ির বাইরে। দেশে কটা দিন আরামে ছুটি কাটিয়ে এখানে ফিরেই আবার শুরু হয়ে গেছে আমাদের জীবন যুদ্ধ। আগের ব্লগে তোমরা দেখেছো যে প্রায় 2 দিনেরও বেশি জার্নি করে মাঝরাতে ফিরে সকালেই গিয়েছিলাম বাজার করতে, আর আজ এখন এই বরফ পরিষ্কার করা নিয়ে চলছে আমাদের যুদ্ধ। বরফ পড়লে প্রকৃতি অসাধারণ সুন্দরভাবে সেজে ওঠে, আর সেই দৃশ্য স্বচক্ষে ঘরে বসে দেখার সৌভাগ্য যেমন আমাদের হয়, ঠিক তেমনই এই পাহাড় সমান বরফ পরিষ্কার করার কষ্টটাও আমাদেরই সইতে হয়। এটাই এখানকার জীবন। তবে আমি কিন্তু এসব নিয়ে একদমই অভিযোগ করছি না। এখানে থাকার সুবিধা এবং অসুবিধা দুটোই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি, এই আর কি। প্রথমে ফুলাতা জামা, তার ভেতরে মোটা ফ্লিসের জামা, তার উপরে জ্যাকেট, তলাতে একটা প্যান্ট আছে, তারপরে ফ্লিসের প্যান্ট, তারপরে এই বরফে পড়ার জুতো, সানগ্লাস, এত কিছু পরে এসেছি। বাইরে টেম্পারেচার -17, কি অবস্থা! আর এগুলো তো তোলাই যাচ্ছে না। পরশুদিন থেকে ব্লিজার্ড স্টার্ট হয়েছে, পরশুদিন মাঝরাত্রির থেকে, মানে যাচ্ছাতাই অবস্থা। তারপরে কালকে সারা রাত স্নোস্টর্ম হয়েছে, যার জন্য আজকে এই অবস্থা। মানে তলাটা পুরো দেখো আইস হয়ে গেছে, তোলাই যাচ্ছে না, এত শক্ত। উপরটা স্নো আর তলায় আইস, কিছুতেই ভাঙা যাচ্ছে না। আজকে মনে হয় না পুরোটা করতে পারবো। আচ্ছা, হবে না। হ্যাঁ, সবে একটু হয়েছে, মানে ভাঙতেই পারছি না। মিষ্টু, এবার তুই বাবাকে দিয়ে দে রে, না, ওর থেকে নে। মিষ্টু দে এবার। হাত পায়ে লেগে যাবে, বাবার হাতে চাপ পড়ে যাবে। বাবার হাতে চাপ পড়বে, কিন্তু তোমার তো লিভিং হ্যান্ড। ওই আমি তো ইয়াং, ওই জন্য আমি করতে পারবো। তোমাদের দেখি ইয়াং, তোমরা তো ইয়াং, আমি ইয়াং না। আমরা বুড়ো হয়ে গেছি, মিষ্টি সেটাই বলার চেষ্টা করছি। না, তোমরা ইয়াং, আমি ইয়াং। তোমরা ছোট, আমি জাস্ট আরো ছোট। এই বরফ পরিষ্কার করতে গিয়ে 2-3 কেজি ওজন এমনি কমে যাবে, মানে 2-3 বার করে এটা চালিয়েও কিছুতেই ভাঙতে পারছি না, তলাটা এত শক্ত। সব জায়গায় একই অবস্থা, ওই জায়গায় বরফটাকে ফার্স্টে মেরে মেরে ভাঙছে। হ্যাঁ, এখানে তো পুরো পাহাড় হয়ে গেছে, পুরো ডিপি বরফের। আমাদের মতো আরো অনেকেই করছে পরিষ্কার, ওইদিকেও একজন করছে। যেহেতু আইস, লোকজন করতে পারছে না ঠিক করে। মিষ্টুর কথা জড়িয়ে যাচ্ছে, মিষ্টুর কথা জড়িয়ে যাচ্ছে। The snow is doing something to my words in my mouth. I can't talk. এত কষ্ট বল কোনোবার হয় না। হ্যাঁ, পুরো আইস হয়ে গেছে, তোলাই যাচ্ছে না। ধবধবে সাদা, দেখতে ভালো লাগছে, কিন্তু পরিষ্কার করতে গিয়ে অবস্থা খারাপ। সেই এরপরে অসুস্থ হয়ে পড়লে কিন্তু আর অফিস টফিস যাওয়া যাবে না। মিষ্টু, স্কুল বন্ধ হয়ে যাবে, আর্চারি আছে, এ মনে হচ্ছে না আজকে আর হবে। পুরো এনার্জি শেষ। অ্যাটলিস্ট একটা সাইড হয়ে গেলে অন্তত একটা গাড়ি তো বার করা যাবে, তাই না? না, এটা অনেকটা, এখনো অতটা বাকি। এ বরফ এত সহজে গলবেও না, তাই না? পুরো সপ্তাহটা মাইনাসে টেম্পারেচার, সবারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সামনের ওই লোকটা বরফটা ভাঙার চেষ্টা করছে, বেলচা দিয়ে ভাঙতেও পারছে না। ছেড়ে দে, আজকে আর করিস না, এ থাক যা হয়েছে। হ্যাঁ, জানি না, মনে হয় না এত সহজে করা যাবে। কালকে দেখা যাবে। মিষ্টু, চল চল চল, ঠান্ডা লাগলে মুশকিল হয়ে যাবে, চল। হ্যাঁ,
ভেতরে এসে সবার আগে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বিদ্যুৎ বাকি পমফ্রেট মাছ দুটোকে ওই একইভাবে তাওয়ায় কুক করে নিচ্ছে। এতক্ষণ বরফ পরিষ্কার করে আমাদের হাত পা কোমর সব প্রচণ্ড ব্যথা করছে, আর তার সাথে মারাত্মক খিদে পেয়ে গেছে, তাই ও চটপট মাছ দুটো বানিয়ে নিচ্ছে। যাই হোক, রান্নাটা হতে হতে আমি তোমাদের সাথে কয়েকটা কথা বলি। আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ দ্য বঙ্গার্ল ইন ইউএস মোমেন্টস তোমাদের কেমন লাগছে? তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ সাবস্ক্রাইব আর ফলো করার জন্য। তোমরা যারা এখনও আমাদের নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেল ফলো আর সাবস্ক্রাইব করোনি, তোমাদের সকলকে আমি অনুরোধ করব যে প্লিজ আমাদের নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেল দ্য বঙ্গার্ল ইন ইউএস মোমেন্টস ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। ফাইনালি রান্না কমপ্লিট করে তারপরে এই যে তাওয়া পমফ্রেট নিয়ে বিদ্যুৎ মিষ্টু লাঞ্চ করতে বসে গেছে। কেমন লাগছে? ভীষণ টায়ার্ড, আর শরীর দিচ্ছে না। বিদ্যুৎ এসে স্নান টান করে একদম পরিষ্কার হয়ে তারপরে বললো রান্নাটা করবে, কারণ আমরা ভালো করেছি আগে করে নিয়েছি। এরপরে আর এনার্জি থাকতো না। আর কি শক্ত আমি জানি না এই বরফ কবে যাবে। তো আইস তার উপরে স্নো, এরকম জেনারেলি আমাদের হয় না, এটা মানে এক্সেপশনাল কেস, কিছুতেই তোলা যাচ্ছে না, মনে হচ্ছে না এবার এত সহজে যাবে। 3-4 ইঞ্চ তো আইস, তার উপরে হচ্ছে স্নো। মিষ্টি তো অবস্থা খারাপ হয়ে গেছে। মিষ্টি হচ্ছে শাটল দিয়ে ব্রেক করতে হচ্ছিল, একটু ব্রেক করছে, আমি তুলছি, তুই তুললি, বাপরে বাপ অবস্থা খারাপ হয়ে গেছে। পুরো বরফ তো তাও তোলা গেল না, হাত খাপচারা করে এসেছি, জানি না একটা গাড়ি বার করা যায় সেটার মতো বাকিটা করতে হবে, কিন্তু আজকে আর এনার্জি নেই আমাদের। এনার্জি নেই। এনিওয়েজ, খাওয়াতে কনসেন্ট্রেট করা যাক। এই যে তাওয়া পমফ্রেট দেখতে তো প্রচন্ড টেম্পটিং লাগছে, গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর একটা গন্ধ। আর তার সাথে এখানে ধনেপাতার ঝাল ঝাল চাটনি আছে, দেখতে এটাও খুব ভালো লাগছে, এটা মিষ্টি খুব ভালোবাসে। আর তার সাথে আমরা এখানে স্যালাড বানিয়ে নিয়েছি, এর মধ্যে 2 রকমের ক্যাপসিকাম মানে বেল পেপার আছে, সবুজ আর এই যে হলুদ, তার সাথে গাজর আছে, বিট আছে, ধনেপাতা, লেবু, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ, সবকিছু দিয়ে একটা মিক্স স্যালাড, হেলদি স্যালাড। হ্যাঁ, লেবুটা আগে নিয়ে নি, লেবুটা তো তন্দুর হলে একটু লেবুটা লাগে। আচ্ছা, মিষ্টুকে দিয়ে দি। এখানে ওই ছোট সাইজের মাছগুলো খুব একটা পাওয়া যায় না। খেয়ে দেখ তো কেমন লাগছে তোর। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, ভীষণ ফ্লেভারফুল, দেখেই বোঝা যাচ্ছে। মশলাটারই এত সুন্দর একটা গন্ধ আসছিল, এখনো আসছে কুক হওয়ার পরে, জিভে জল চলে আসছে। প্লেটটা বেশ কালারফুল হয়ে গেল বিদ্যুৎ মিষ্টু দুজনেরই। চাটনিটা নে। ও ইচ্ছে, আর একটু লেবু দিয়ে নি। মিষ্টু ভাতটাও কিন্তু খেতে হবে। আচ্ছা, মাছটা খেয়ে দেখি। হ্যাঁ, মাছটা খুবই ভালো, দেখ ভেতরটা পুরো সাদা পরিষ্কার। কেমন খেয়ে দেখ। আমি তো গন্ধ পাচ্ছি ভীষণ ভালো। অনেকদিন বাদে একটা মনের মতন তন্দুরি মাছ খেলাম। এক্স্যাক্টলি, জাস্ট অসাধারণ লাগছে। কারণ এবার গিয়ে আমরা কোনো পমফ্রেট মাছ টাছ খাইনি, কারণ পমফ্রেট মাছ এখানেই পাই, অন্য ছোট মাছগুলো খেয়েছি। জাস্ট অসাধারণ হয়েছে মাছটা। মিষ্টিও ভাত খেতে হবে, কিন্তু কিন্তু মাছে খেয়ে যাচ্ছে। মাছ দিয়ে রেজিস্ট করতে পারছি না। মাছ দিয়ে এই ভাত খাম একটু। এটা আমারও মনে হচ্ছে যেন আজকে ভাতটা না থাকলেই ভালো হতো, শুধু মাছটাই, শুধু মাছ সবজি দিয়েও খেতে পারতাম আমরা, কিন্তু মাছটা জাস্ট অসাধারণ হয়েছে। মাছটা ফ্লেকি, সুন্দর পরিষ্কার একদম, আর এত সুন্দর মশলাটা ঢুকেছে, ম্যারিনেশনটা অসাধারণ লাগছে মাছটা। মাছটা ইটসেলফ এত বড় তো, মানে এটা খেলেই পেটটা অনেকটা ভরে যাবে। তুই চলে আয়। হ্যাঁ আসছি, আমি আর ভাত নেবো না, ভাবছি সবজি দিয়ে খেয়ে নেবো। আমিও তাহলে এখন গিয়ে তন্দুরি পমফ্রেট দিয়ে চটপট লাঞ্চটা সেরে ফেলি। তোমরা একবার এইভাবে পমফ্রেট মাছ ম্যারিনেট করে তারপর তন্দুর করে দেখতে পারো, খেতে দারুণ লাগবে। তো যাই হোক, চটপট লাঞ্চটা সেরে ফেলি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন বিকেল 4:15 মতো বাজে। দুবাই থেকে কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাই। দেশ থেকে ফেরার সময় তোমরা জানো যে দুবাইতে আমরা 1 রাত্রি স্টে করেছিলাম, তখন দুবাই থেকে যা যা কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে এখন দেখাই। এই যে দেখো দুবাইয়ের 2টো প্যাকেট, এটা ডিউটি ফ্রি, এগুলো এয়ারপোর্ট থেকে কেনা, আর এগুলো দুবাই মল থেকে কেনা, সেজন্য এই 2টো প্যাকেট। এবার একটা একটা করে তোমাদেরকে দেখাই যে কি কি কিনেছি। আমার আর মিষ্টুর জন্য কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো আগে দেখাই। সবার আগে তোমাদেরকে এই কি রিংটা দেখাই, এটা মেমেন্টো হিসাবে কিনেছি। দেখো এখানে লেখা আছে আই লাভ দুবাই, তার সাথে এখানে একটা উট রয়েছে, তার সাথে এই যে তাল গাছ রয়েছে। আর দুবাইয়ের 2টো আইকনিক প্লেস, এটা হলো বুর্জ আল আরব আর এটা হলো বুর্জ খালিফা।
তো এটাই কিনেছি। তার সাথে মিষ্টু একটা রিসলেট বা ব্যাঙ্গেল কিনেছে, এই যে এরকম, এটা আমার হাতেও হয়ে যাবে। আর আমি এই রিসলেটটা কিনেছি, এটা রোজ গোল্ডের, এখান দিয়ে খুলেও পরা যায়, আমার হাতে এমনিই ঢুকে যাচ্ছে। এই ডিজাইনটা দেখে খুব পছন্দ হলো তাই নিয়ে নিয়েছি। নেক্সট যে জিনিসটা কিনেছি সেটা হলো এই ফটো ফ্রেমটা। এটা দেখে এত ভালো লাগলো, হার্ট সাইনের, আর এখানে স্টোনস বসানো আছে, আর নিচে সব দুবাইয়ের আইকনিক বিল্ডিং হ্যাঁ, গুলো। তো এটাই কিনেছি আমরা, এখনো ছবি লাগাবার টাইমই পাইনি। তার সাথে এই যে এই বাটিটা কিনেছি, এটা মৌরিদানি বা পানদানি যেটাই হোক বলতে পারো, গোল্ড আর সিলভার দিয়ে ডিজাইন করা আছে। বাড়িতে গেস্ট এলে পরে এর মধ্যে মৌরি বা পান সার্ভ করতে পারবো, তো এটা নিয়েছি। আর তার সাথে এই মেমেন্টোটা দেখে খুব ভালো লাগলো, এটা আমরা যাওয়ার সময় এয়ারপোর্টে দেখেছিলাম, সেটাই নিয়ে নিয়েছি। এখানে দুবাইয়ের কয়েকটা আইকনিক প্লেসেস রয়েছে, এটা মোস্ট প্রবাবলি দুবাই মিউজিয়াম, না মিউজিয়াম অফ ফিউচার, এটা বুর্জ খালিফা, এটা তো দুবাই হুইল, আর এটা বুর্জ আল আরব। তো এই চারটে একসাথে রয়েছে, আর এখানে মনে হয় দুবাই লেখা। হ্যাঁ, এটাই নিয়েছি, এটা দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, দেখতে খুব সুন্দর, খুব সুন্দর, পুরো মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি। নেক্সট যে জিনিসটা কিনেছি সেটা হলো দুবাই মল থেকে। তোমরা দেখেছো যে আমরা দুবাই মল ঘুরতে গেছিলাম, আর তার পাশেই বুর্জ খালিফা ছিল, তো বুর্জ খালিফাটা দেখার পরে দুবাই মল থেকে আমরা এটা কিনেছি, বুর্জ খালিফার একটা মেমেন্টো। এটাও দেখতে খুব সুন্দর, আর ওজন আছে, মানে জিনিসটা একদম পলকা না, তো এটা দেখে খুব ভালো লাগলো, এটা নিয়ে নিয়েছি। দুবাই মল থেকে আরো কয়েকটা জিনিস কেনাকাটা করেছি, সেগুলো একটু স্পেশাল। অ্যাকচুয়ালি এবছর আমাদের 15th ম্যারেজ অ্যানিভার্সারি কমপ্লিট হলো, সেজন্যই টুকটাক কিছু কেনাকাটা দুজনের জন্য করেছি। সবার আগে দেখাই যে বিদ্যুতের জন্য কি কিনেছি। এই যে এই ওয়ালেটটা, বিদ্যুৎ নিজেই এটা পছন্দ করেছে, ওর এটা দেখে খুব ভাল লাগলো। লেদারের ওয়ালেট, আর এখানে একটা উটের ছবি দেওয়া আছে, আর দুটো কালারের লেদার আছে, এটা মনে হয় একটু মসি গ্রিন টাইপের, আর এটা তো ব্রাউন লেদার। এটা খুব সফট, আর ভেতরে এই যে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, আইডি রাখারও জায়গা আছে। এটা দেখে ওর খুব ভালো লাগলো, তাই জন্য বললো আমি এটাই নেব, তো এটাই ওকে গিফট করেছি। আর তার সাথে ও আমাকে দুটো জিনিস গিফট করেছে, সেটা খুব স্পেশাল আমার কাছে। এই যে শিনেলের এই ব্যাগটা ভীষণ কিউট, আবার এখানে একটা বো বানিয়ে দিয়েছে। দুটো লিপস্টিক কিনেছি, একটা হলো শিনেলের, আর আরেকটা হলো তোমার গুচির। এই যে এটা গুচি, আর এইটা হলো শিনেল। দাঁড়াও, কালারগুলো তোমাদেরকে দেখাই। এই যে গুচির লিপস্টিক, লেখা আছে গুচি, আর প্যাকেজিংটা খুব সুন্দর। পুরো লিপস্টিকটার গায়ে দেখো খুব সুন্দর গোল্ডের ডিজাইন করা আছে, আর এই পুরো জিনিসটার একটা ওয়েট আছে, বেশ ভারী। এই যে কালারটা একটা মেরুনিশ কালার, এটা দেখে খুব ভালো লাগলো, ট্রাই করেছিলাম স্টোরে, তো এটাই নিয়ে নিয়েছি। গন্ধটা খুব সুন্দর। যেটা নিয়েছি আমি এখনো ইউজ করিনি, আমি খুব একটা লিপস্টিক ইউজ করি না, বাট লিপস্টিক কেনার একটা নেশা বলতে পারো, আমরা সবাই তো লিপস্টিক ভালোবাসি। আর এই যে শিনেলের লিপস্টিকটা, লোগোটা দেওয়া আছে এখানে, এটার প্যাকেজিংটাও সুন্দর। এই যে এই রংটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা একটা পিঙ্কি শেড, খুব মিষ্টি কালারটা, এটা দেখে খুব ভালো লাগলো, তাই নিয়েছি। তো এই দুটো জিনিসই বিদ্যুৎ অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে গিফট করেছে। এই লিপস্টিকটাও এখনো পরা হয়নি, অ্যাকচুয়ালি দুটো লিপস্টিকের মধ্যে কোনো লিপস্টিকই আমি ট্রাই আউট করিনি, এবার পরবো। আর শিনেল থেকে লিপস্টিকটা কিনেছি বলে দুটো পারফিউমের স্যাম্পল দিয়েছে। এই যে, তো এই কয়েকটা জিনিসই আমরা দুবাই থেকে কিনেছি। দুবাই থেকে কেনা জিনিসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। Take care and thank you so much for watching. Bye.